একেবারে ভোট ঘোষণার পরপরই নজিরবিহীন পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনে একেবারে খোলনলচে বদলে দিয়েছে। তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন দাঙ্গা এবং বিপর্যয় হয়ে দায় নিতে হবে বিজেপি এবং কমিশন। আর কি বললেন? 48 ঘন্টারও কম সময়ে রাজ্য প্রশাসন ও পুলিশ প্রশাসনের খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। প্রথম 24 ঘন্টায় শীর্ষ পুলিশ ও প্রশাসনের 5 কর্তাকে বদল করলো। তারপরের ধাপটা লক্ষ্য করুন, 4 জন পুলিশ কমিশনার ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এডিজিদের সরিয়ে দিল কমিশন। কলকাতা সংলগ্ন হাওড়ার সিপি, ব্যারাকপুরের সিপি ও চন্দননগরের সিপিকে সরিয়ে নতুন 3 আইপিএস নিয়োগ হলো। আসানসোল দুর্গাপুরের সিপিকেও সরালো জাতীয় নির্বাচন কমিশন। এখানেই শেষ নয়, একেবারে পুলিশের শীর্ষ কর্তাদের পাশাপাশি জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকদেরও সরিয়ে দিল নির্বাচন কমিশন। একেবারে এই বিষয় নিয়ে আলোচনা করব প্রাক্তন পুলিশ কর্তা আমি সলিলদার কাছে আসবো। সলিলদা, পরপর 3 দিন মানে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখেছি প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে এসপি পর্যন্ত যে পরপর বদল, মানে এরপর কি তাহলে আস্থা রাখা যায় যে ভোটটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে? দেখো, তুমি দেখো 5টা রাজ্যে তোমার নির্বাচন হচ্ছে। তেলেঙ্গানা বলো, তামিলনাড়ু বলো, কেরালা বলো, পন্ডিচেরি বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, এটা তো বিরোধী সরকার। কেরালা বলো বা তামিলনাড়ু বলো, কোনো রাজ্যে তুমি পাবে না 84টা পুলিশ অবজারভার এসছে। 1 পুলিশ অবজারভার টু লুক আফটার 3 to 4 কনস্টিটিউয়েন্সি। 294টা জেনারেল অবজারভার। তুমি আবার প্লিজ বলতে দাও। এবং পার কনস্টিটিউয়েন্সি একজন করে জেনারেল অবজারভার ইন দ্য র্যাঙ্ক অফ আইএস সিনিয়র আর ক্যাডারের আইএস অফিসার। 100 জন এক্সপেন্ডিচার অবজারভার। তুমি ভাবতে পারো মিস্টার জয়রামন, যিনি তোমাকে দিনের পর দিন উনি ওসিডাব্লিউতে পড়েছিলেন, ওখানে একটা দুর্নীতির একটা এনকোয়ারি করে তখন সিটিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মালদা তাকে ডেকে তার এগেনস্টে কমপ্লিসিটি ট্রান্সফার করলো, ওনাকে অ্যারেস্ট পর্যন্ত করে দিল এবং তার পেনাল অ্যাকশনের জন্য তাকে ওখানে বসিয়ে রেখে বিগত কয়েক বছর ধরে ফরেন্সিক ডিপার্টমেন্টের নো ওয়ার্ক ওখানে ফেলে রেখে হি হ্যাজ বিন পোস্টেড অ্যাজ এডিজি নর্থ বেঙ্গল। এডিজি সাউথ বেঙ্গল চেঞ্জ হয়ে গেল, ডিসি সেন্ট্রাল চেঞ্জ হয়ে গেল। অ্যাপার্ট ফ্রম দ্যাট 12 জন ইন দ্য র্যাঙ্ক অফ সুপারিনটেন্ডেন্ট অফ দ্য পুলিশ অফ দ্য ডিস্ট্রিক্ট তাদের চেঞ্জ করা হলো। মানে মানুষের মধ্যে না পাপিয়া, মানুষের মধ্যে, সমাজের মধ্যে এই পুলিশের সম্পর্কে, পুলিশকে যেভাবে ম্যাল ইউজ করা হয়েছে, এমন একটা স্টিগমা, এমন একটা অসম্মান বোধ, এমন একটা অশ্রদ্ধা, একটা অবিশ্বাস এসে গেছে যে এদের দিয়ে যে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন নয়, এটা কিন্তু ইসিআই বুঝে গেছে। অ্যাকর্ডিংলি আরও হবে, তুমি জেনে রাখো, আরও হবে। ইন দ্য লোয়ার র্যাঙ্ক অলসো হবে। অলরেডি তো অফিসার ইনচার্জদের সময় বা পিপল ডে, পোল ডে, পোস্ট পোল ডেজ, ভায়োলেন্স সব তার হিসাব হবে এক এক করে। এবং একটা মানুষ কিন্তু পশ্চিমবঙ্গবাসী আজকে একটা সবচাইতে গণতন্ত্রের সর্বশ্রেষ্ঠ উৎসব, একটা মানে আমি তোমাকে বলছি একটা মানে কোনো অপরাধহীন একটা নির্বাচন দেখতে চাইছে এবং তাতে পার্টিসিপেট করতে চাইছে, অংশগ্রহণ করতে চাইছে। এরকম নির্বাচন কিন্তু আমার জ্ঞানের পর থেকে আমরা দেখব না। এইটা কিন্তু বড় একটা আশা। আমি জানি না এটা মেটেরিয়ালাইজ হবে কি হবে না, কিন্তু এমন একটা পজিশানে এসে গেছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলে, এই পুলিশকে যেভাবে ইউজ করা হয়েছে, দুর্নীতির জন্য বলো, দুর্নীতি ঢাকার জন্য বলো, অপরাধ, শাসক দলের অপরাধ কীর্তিকলাপ ঢাকার জন্য বলে যেভাবে ম্যান ইউজ হয়েছে, তার কিন্তু ফলশ্রুতি আজকের এই ঘটনাগুলো, যেটা সারা ভারতবর্ষে একটা নজির হয়ে থাকবে। এবং আরো কিছু অফিসার্স আর আন্ডার কন্টেম্পলেশন যারা সলিলদা বলছে যেভাবে অপরাধ হয়েছে এবং যারা তাতে মদত দিয়েছে এবং পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, তার ফলস্বরূপ এই বদল করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। সলিল বাবু অসামান্য নাটকীয়ভাবে বললেন যে ওনার জ্ঞান হওয়ার পর থেকে উনি একটা স্বপ্ন দেখছেন যে শান্তিপূর্ণ অবাধ ইলেকশন হবে, এইটা বললেন।
এবং সেই জ্ঞান হওয়ার পরে 2021টা এসছে বলে মনে হলো। সেইখানে ইলেকশন কমিশন কত 1100-1200 কোম্পানি পাঠিয়ে দিল। দিলীপ ঘোষ বললেন শান্তিপূর্ণ ইলেকশন হয়েছে, আমরা জিতলাম ইলেকশনে, এবং তার আগে অবধি শুভেন্দু অধিকারীকে নিয়ে যে নীতিনৈতিকতার পাঠ এ যাবৎকাল যেটা শুনছিলাম এখানে সেটা শুনতে পাইনি। আজকে আবার নতুন করে শুনলে ভালো লাগলো। আশা করি এই নীতিনৈতিকতার পাঠ সব ক্ষেত্রে হাফ গ্লাস এমটি হাফ গ্লাস ফুল হবে না, কারণ এরা তো সমাজের দর্পণ। যা হোক, এবার বক্তব্য হচ্ছে যে সত্যি সত্যি তো তাই, পুরো ভারতের মধ্যে এরকম নজির কোথাও নেই যে এত বদলার জায়গা, এত বদল করার জায়গা। কেন? তার একমাত্র কারণ হচ্ছে যেন তেন প্রকারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে রয়েছেন, তাকে আপকি বার 200 পারের মতন জায়গায় আটকে রাখার যে চেষ্টাটা করা হয়েছিল বিজেপির তরফ থেকে, সেটা সম্ভব হয়নি। আবারও সেই জায়গাটায় নিয়ে আসার জায়গা। মানুষের সঙ্গ তো শক্তি নেই, স্যার ঠিক বলেছেন। কেন এত অশান্তি হলো, এত অন্যায় হলো, দুর্নীতি ঢাকার চেষ্টা না হয় রাজ্য পুলিশ করলো, বললেন স্যার, সেটা আপেক্ষিকভাবে যদি মেনে নিই, সিবিআই, ইডি, ওই সব এনআইএ 2020 সালের পর থেকে যা সব কাণ্ড কারখানা করলো, 26 হয়ে গেল। ও স্যার, তাহলে কি তারাও আজকে আমাদের রাজ্য পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত নাকি? তারাও কি মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা নিয়ন্ত্রিত নাকি? তারাও কি সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সম্পূর্ণ ফেলিয়ার জায়গা নাকি? বলতে পারছেন না। এই যে রামান ভবন স্যার যাদের কথা বলছেন, তারা যদি আজকে তাদের কাছে তথ্য থাকে নিশ্চয়ই সেগুলো তুলে দেবেন। শুভেন্দু অধিকারীর কাছে নাকি বিভিন্ন তথ্য ছিল, সেই তথ্য সিবিআই, ইডিকে, এনআইএ কে তুলে দেবে। সেগুলোর কি হলো? তখন আপনারা বলবেন সেটিং সেটিং সেটিং। আর আজকে যখন ভোট আসবে তখন দেখছেন যে সব কিছুতে বদলা হয়ে যাচ্ছে। মানুষকে লাইনে দাঁড় করানো থেকে শুরু করে আজকে মানুষের নাম বাদ দেওয়া অবধি, গ্যাসের লাইন, টাকার লাইন, আর কত লাইনে দাঁড়াবে মানুষ। তারপরেও যখন আমরা প্রতিবাদ প্রতিরোধে আছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারানো যাচ্ছে না, তখন সব কিছু প্রশাসন নিজের হাতে ধরে নাও। তাহলে আমরা আশা করতে পারি যে সত্যি সত্যি এবার নির্বাচন স্যারেদের যেরকম ভয় ছিল শান্তিপূর্ণ হওয়ার, সেটা হবে। আর যদি না হয়, একদম সবাই আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন, কেউ চাই না যে ভোট হিংসা হোক, বারবার একের পর এক মানুষের প্রাণ চলে যাক। যেহেতু এই যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে এসপি থেকে শুরু করে এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এডিজি পরিবর্তন, কোথায় কোথায় কি পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ শানিয়ে কি বললেন, আসুন একবার দেখে নিই, তারপর ফিরছি। পরপর 3 দিন ভোট ঘোষণার পরেই একের পর এক নজিরবিহীন পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশে আরও বদল করল তারা। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ভারপ্রাপ্ত ডিজি, এডিজি আইনশৃঙ্খলা, পুলিশ কমিশনারের পর এবার বদল করা হলো 2 বঙ্গের 2 এডিজিকে। সরানো হলো সুকেশ কুমার জৈনকে, তার জায়গায় উত্তরবঙ্গের এডিজি করা হলো কে জয়রমনকে। রাজীব মিশ্রকে সরিয়ে তার জায়গায় এডিজি দক্ষিণবঙ্গ করা হলো রাজেশ কুমার সিংকে। আগে আমরা যেটা দেখেছি যে যদি কাউকে কোনো এসপি বা ডিএমকে চেঞ্জ করতে হতো, তাহলে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল নেওয়া হতো, সেখান থেকে ওরা ডিসাইড করতো। কিন্তু এরা কোনো নিয়ম মানছে না, না মানছে নিয়ম, না মানছে নীতি, এমনকি সুপ্রিম কোর্টের ভার্ডিক্টও মানছে না। মাঝে মাঝে আমার মনে হয় ব্রেনটা বিজেপি পার্টির ঠিকমতো কাজ করছে তো। ঠিক আছে, এ তো ইসিআই এটা কাজ করছে, ইসিআই ফিডব্যাক দিচ্ছে। ইসিআই তো বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেটা আছে একদম করাবে। সবই আইপিএস অফিসার আছেন, ওদের মধ্যেই হবে ট্রান্সফার। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পর প্রতিবারই প্রশাসনিক স্তরে পরিবর্তন করে নির্বাচন কমিশন, কিন্তু এবার কার্যত পাল্টানোর ঝড় উঠেছে। শেষ অবধি ভোটে কোন দল ঝড় তুলবে সেটাই আসল কথা। রুমা পাল, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। দেখুন রবীন্দ্রনাথ বাবু, একেবারে আদর্শ আচরণবিধি চালু হয়ে যায় ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে। পশ্চিমবঙ্গ বারবার রাজনৈতিক হিংসার সাক্ষী থেকেছে এবং মুখ্য নির্বাচন কমিশনার এখানে এসে ফুল টিম নিয়ে এসে বলেও গিয়েছিলেন যে দিল্লিতে গিয়ে ঘোষণা করবেন এবং রাজ্যের আইন শৃঙ্খলার উপর নির্ভর করবে ক দফায় ভোট হবে। এটা একেবারে খোলনলচে বদলে দিল নির্বাচন কমিশন। এটা অত্যন্ত দরকারি একটা পদক্ষেপ। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদেরকে কনসাল্ট করবে। কেন কনসাল্ট করবে? এটা কি কোথাও নিয়মে? আমি তো জানি না আইপিএস রুল বুকে কোথাও লেখা আছে যে একজনকে কাকে চিফ সেক্রেটারি ডিজি করতে হবে ইলেকশন কমিশনের অধীন। ইলেকশন কমিশন তার কাছে কনসালটেন্সি নিতে হবে, তার কাছে কাউন্সেলিং নিয়ে তারপরে করতে হবে। এটা পৃথিবীর কোথাও লেখা থাকে না, মানে আমি আইপিএস রুল বুকে অন্তত লেখা নেই। তাহলে ইলেকশন কমিশনের হাতে ক্ষমতা এসছে, তারা একটা নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাইছেন এবং অবাধ এবং হিংসামুক্ত একটা নির্বাচন। সেক্ষেত্রে তো আমরা বারবার করে বলছি এদের তো দলদাস ছিল,
যে লোকগুলোকে সরানো হয়েছে সেগুলোকে বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে শির দ্বারা উপহার দিয়ে এসেছিল, মনে পড়ছে না সার্জি করার সময়? এবং তিনি আবার সেই শির দ্বারা উপহার হাতে গ্রহণ করে টেবিলের উপর রেখেছিলেন। তো সেই শির দ্বারা তার ছিল না। এখন যে লোকগুলোকে আনছে, আমাদের এই যে জয়রামন কি অবস্থা করেছিল তাকে, এই সরকার তাকে কম্পালসারি ওয়েটিংয়ে, মানে ওই গাছতলায় বসে থাকতে হবে, যখন নতলার উপরে তাকে ডেকে পাঠাবে। আনন্দবাজারে খবর বেরিয়েছিল, নতলা উনি সিঁড়ি ভেঙে উঠতেন এবং সই করে আসতেন, আবার বিকেল 4টেয় গিয়ে সই করে আসতেন। এই অবস্থা ছিল তার, এইটাই করা হয়েছিল। তার স্টেপ পদক্ষেপ পছন্দ হয়নি, তাদেরকে নিয়ে আসা হচ্ছে। আমরা তো খুব খুশি। সিভিক সোসাইটির যারা আছে, মানে পৌর সমাজে যারা বাস করছে, তারা মনে করছে কে জিতবে আমাদের কাছে ইম্পর্টেন্ট নয়। বিজেপি জিততে পারে, তৃণমূল জিততে পারে, সিপিএম কংগ্রেস জিততে পারে, আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু ভোট অবাধ হোক, ভোট শান্তিপূর্ণ হোক। এবং এই জায়গাতে দাঁড়িয়ে শুধু এখানে নয়, আমি আরও বলছি, এখনও অনেক বাকি আছে। অর্থাৎ এখনও এই যে ওসি, প্রত্যেকটা যখনই পুলিশ প্রশাসন রাজনৈতিক দলের পিছন থেকে সরে যাবে না, তখন এই ইলেকশন ভায়োলেন্সটা মানে 80% চলে যাবে। আপনাকে বলছি, এটা করতে সাহস পায় অভিজিৎ করের ক্ষেত্রে কি হয়েছিল। ফেসবুক লাইভ করছে যে আমাকে মেরে ফেলবে, বিজেপির কর্মী 1.5 ঘন্টা ফেসবুক লাইভ হলো, পুলিশ দেখতে পেল না, কোথাও জানতে পারলো না, করেনি। তাকে খুন করলো, সবাই মারলো, তারপরেও তাকে কিছু কোনো ব্যবস্থা হলো না। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা। সেখানে এই যে স্টেপগুলো নিয়ে আছে, আরও নিচে নামবে, ওই ওসিদেরকে বদল করতে হবে। এবং এই যে অ্যাডভাইজাররা আছে, 6-7 বছর ধরে অবসরপ্রাপ্ত হয়ে তারা সরকারের অর্থ ধ্বংস করে যাচ্ছে, তাদেরকে এই ইলেকশনের কোনো কাজে হস্তক্ষেপ করতে দেওয়া যাবে না। এটা আমার দাবি, আমাদের দাবি। এইটা তাদেরকে কোনোভাবে যেন তারা হস্তক্ষেপ না করে। ওই যারা অবজারভার আসছে, তাদের লিয়াজও করবার দায়িত্ব যেন তাদের উপর না থাকে, এটা ইলেকশন কমিশন যেন ভালো করে। একদম রবীন্দ্রনাথ বাবু, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন না, শুধু সেটা নয়, অর্থাৎ যে রাজ্যের কাছ থেকে 3টে নামের প্যানেল পাঠানো হয় সেই অনুযায়ী করে, কিন্তু নির্বাচন কমিশন কোনো নীতি নিয়ম মানছে না। শুধু তাই নয়, আরো বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হরিয়ানা থেকে লোক এনেছে এখনকার আরএসএস 10 স্টার, টাকা ছড়াতে পারে, অস্ত্র মাদক আনতে পারে, এমন লোক আনছে। ঠিক কি বলেছেন দেখুন। ওদের আরএসএস এর কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস, এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে, পিক অ্যান্ড চুজ। টনসিল বলে কাউকে নিয়ে এসছে নিকনাম, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে, নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে। গায়ের জোরে বলছেন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না, টুটি চিপে ধরবেন বিজেপির রাজনৈতিক টুটি। এবং মেঘের আড়াল থেকে যিনি খেলছেন, চন্দ্র সূর্য গ্রহ তারাও ক্ষমা করবে না এদের। অভ্র বিস্ফোরক অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, টাকা ছড়িয়ে অস্ত্র মাদক এনে ভোট কেনা। দেখুন, আপনার কাছে যেটা বিস্ফোরক অভিযোগ, অন্য কারোর কাছে সেটা পাগলের প্রলাপ বলে মনে হতে পারে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রাখছেন তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুরো পুলিশ ভিত্তিক সংগঠন চালাতো তৃণমূল কংগ্রেস। তার মানে পাশ থেকে যখন পুলিশ অফিসাররা, চটিচাটা পুলিশ অফিসাররা চড়ে যাচ্ছে, তখন কিন্তু প্যালপিটেশন শুরু হয়ে যাচ্ছে। আর একটা জিনিস ভেবুন তো, যে কোনো সুস্থ সমাজে পুলিশ প্রশাসন তো নিরপেক্ষ হবে। তা আমাদের রাজ্যে এরকম একটা পারসেপশন গ্রো করলো কেন যে পুলিশ প্রশাসন মানে তৃণমূলের শাখা সংগঠন দলদাস? তার মানে পুলিশ ধারাবাহিকভাবে এমন কিছু কাজকর্ম করেছে, তাতে কিন্তু এই পারসেপশনটা তৈরি হয়েছে। আর আজকে এতগুলো যে অফিসার চেঞ্জ, তার মানে কিন্তু এই পারসেপশনটা চেঞ্জ করার চেষ্টা করছে কোথাও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, খোলনলচে পদ্ধতি দিচ্ছে, সেটা আপনারাই বলছেন। এবং এটাই তো প্রয়োজন, যারা পক্ষপাত দুষ্ট অফিসার, যারা চটিচাটা অফিসার, এই চটিচাটা বাহিনীর, তাদেরকে সরিয়ে দিয়ে এমন অফিসার আনা যারা সঠিকভাবে কাজটা করবেন, সঠিকভাবে নির্বাচনের সময় কার্যপ্রণালী তারা দেখতে পারবেন। এটাই তো হওয়ার কথা। আর দ্বিতীয়ত দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলছেন, উনি দাঙ্গার কথা বলছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম দাঙ্গার কথা বললেন না, কয়েকদিন আগে ধর নয়াকাট বলে যারা ধর্না না কী সব করছিলেন, ওখান থেকে উনি সেম কথা বলেছিলেন, দাঙ্গার কথা বলেছিলেন। একটা কমিউনিটি যদি চায় 1 সেকেন্ড নাকি লাগবে হিন্দুদেরকে সবক শেখাতে, এই জিনিস আগে হুমায়ুন কবির বলেছিল 70-30,
তার থেকে 2 ডিগ্রি উপরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা বলেছেন। আমি বলছি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি আবার পুলিশ মন্ত্রী তার মুখে কি এই ধরনের কথা মানায়? তার মানে তো উনি ডিরেক্ট ইনস্টিগেশন দিচ্ছেন, উনি একটা কমিউনিটিকে ইনস্টিগেশন দিচ্ছেন আর একটা কমিউনিটিকে ভয় দেখানোর চেষ্টা করছেন। কারণ উনি আগের দিন বলেছিলেন না 12টা বেজে যাবে, তা হিন্দুরা ভাবুক এই ধরনের একজন মুখ্যমন্ত্রীকে আমরা চাই যে আমাদেরকে এরকম বসিয়ে বসিয়ে সেট করবে। আর সে নাকি আবার পুলিশ মন্ত্রী, তাহলে তার আন্ডারে পুলিশ প্রশাসনে যেরকম চটিচাটা অফিসার ছিল তাদের কিরকম কার্যকলাপ ছিল বুঝতে পারছেন। আপনি ধরে নিন লাস্টবার পোলের সময় যখন বিধানসভা ইলেকশন হলো 2021-এর পরে 27 দিনের মধ্যে আমাদের দলের 56 জন কর্মী খুন হলেন, 27 জন মহিলার গণধর্ষিতা হলেন। তারপরে পুলিশের কি অ্যাকশন ছিল? এই চটিচাটা বাহিনী তৈরি করেছেন মুখ্যমন্ত্রী, সে বাহিনী যাবে, তৃণমূলের পতন অবশ্যম্ভাবী, তৃণমূল হারছে হারছে হারছে, এটা দেয়াল লিখন। আমি দেবাশিসদার কাছে আসবো, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন দেখুন। সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? বাংলার মাছ মাংস খাওয়া বা গুজরাটি বলুন, মারোয়ারি বলুন, রাজস্থানি বলুন, বিহারি বলুন, ইউপি বলুন, সব রাজ্যের যারা আমাদের এখানে আছেন আমরা সকলে একসাথে সম্প্রীতির সাথে বাস করি। তাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। 60% বাংলার মানুষকে কেটেছেন আর 40% আমার নন বেঙ্গলি ভাই বোন যারা যোগ্যতার সাথে কাজ করেছেন তাদেরও আপনারা বাদ দিয়েছেন। দেখুন, টাকা ছড়ানো থেকে শুরু করে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং কমিশনকে আক্রমণ শানিয়েছেন। আমি দেবাশিসদার কাছে আসবো। দেবাশিসদা বাঙালি অস্মিতাকে তো উস্কে দিয়েছেনই, তার সঙ্গে টাকা ছড়ানোর কথা বললেন, বলছেন যদি দাঙ্গা হয়, বিভেদ লাগে, কোনো বিপর্যয় হয়, তার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবেন না, দায়ী থাকতে হবে বিজেপি এবং কমিশনকে। এরপরও আপনারা বলবেন সেটিংয়ের কথা। দেখো, 15 বছরের একটা অভিজ্ঞতা আর তুমি 30-40 দিনের একটা কনজেকচার এই নিয়ে তুলনা করছো। আমি তো আমার 15 বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে নিয়ে তোমার প্রশ্নের উত্তর করব। 15 বছরের অভিজ্ঞতা পুঁজি করে নিয়ে উত্তর করতে গেলে আমি রেফার করব হচ্ছে ভালো আরএসএস, খারাপ আরএসএস। অর্থাৎ আমার পুঁজিটা কি? আমি ওই সমস্ত বাম রাজনীতির ক্ষেত্রে যে সেটিং তত্ত্ব বলে আমি বলছি না, কিন্তু পুঁজিটা হচ্ছে এইটা। পুরনো আরএসএসদের শ্রদ্ধা করি। পুঁজিটা হচ্ছে এইটা যে আরএসএস এর পত্রিকায় বন্দনা, পুঁজিটা হচ্ছে এইটা যে ভালো আরএসএস পরিচালনা, খারাপ আরএসএস পরিচালনা। 1, 2, গত 40 দিনের নির্বাচন কিরকম হবে এই নিয়ে আমরা আলোচনা করছি। আমরা দেখিনি শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী এসে কিরকমভাবে পর্যটকদের মতন তারা ঘুরে বেড়ায়। আমরা সলিলদা অনেক সিনিয়র পুলিশ আধিকারিক, সলিলদা মনে হচ্ছে জীবনে দেখেনি নির্বাচনের আগে এই সমস্ত রদল বদল। মূল প্রশ্ন, মানুষ তার ভোটের দিন নিশ্চিন্তে দিতে পারছে কি পারছে না। মূল প্রশ্ন, ব্যালট বক্স নর্দমায় চলে যাচ্ছে কিনা। মূল প্রশ্ন, ব্যালটের উপাদানগুলো, ভোটের উপাদানগুলো মানুষ চিবিয়ে ফেলছে কিনা। মূল প্রশ্ন, পোলিং স্টেশনে চেহারাটা কি। আমরা ওয়েবক্যাম দেখিনি, ওয়েবক্যাম কাজ করছে। একটা কথা বলবেন না সলিলদা, অনেক বলেছেন। মূল এটা এটা বোঝার চেষ্টা করুন, এটা পাতি পুলিশ প্রশাসনের কাজ নয়, এটা বৃহত্তর রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন। 15, 11 থেকে 26 এই রাজ্যে যে শাসনকাল চলেছে তাতে বুঝতে হবে একটা বোঝাপড়ার জায়গা আছে। যে বোঝাপড়ার জায়গাটা আর কিচ্ছু না। এই রাজ্য 15 বছরে দুর্নীতির শাসনে একদম সাবমার্জ। এইরকম একটা রাজ্যে কেন্দ্রের ওরকম তাবড় কটা কগাছা IAS IPS আমরা আলোচনা করছি। CBI, ED, SFIO, RIC তারা 15 বছর সময়কাল ধরে একটা রাজ্যের লাগাতার দুর্নীতি, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি, সংগঠিত দুর্নীতি, সেইগুলোর মাধ্যমে কোনো অপরাধকে চিহ্নিত করতে পারেনি, কাজ পর্যন্ত পৌঁছতে পারে না। ফলে বুঝতে হবে মানুষ, আমি বারবার বলছি, কোনো IAS IPS নয়, কোন পুলিশ প্রশাসন নয়, কোন রাষ্ট্র ব্যবস্থা নয়, মানুষ শেষ কথা বলে। একটা জিনিস বুঝতে হবে, এই রাজ্যে যদি এই একটা বুঝি না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা প্রেস কনফারেন্স করছে, সাংঘাতিক ভাবে একটা প্রেস কনফারেন্স, দুটো পর্যায়ে আমরা দেখলাম।
ঘোষণার দিন এবং তার আগের পর্যায়ে এসআইআর এর সময় একদম আপনি একটা এসআইআর press এর কথা conference বলছেন। এ- দেখুন এই এসআইআর আবহে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হলো এবং বিরোধীরা বারবার প্রশ্ন তুলছেন যারা বিবেচনাধীন তাদের ভাগ্য কি হবে, তাদের ভবিষ্যৎ কি হবে। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, চলতি সপ্তাহেই প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, অর্থাৎ এই সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে পারে। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক, শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি হয়েছে, এমনটা কমিশন সূত্রে খবর। 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 21 লক্ষের নিষ্পত্তি হয়েছে, কমিশন সূত্রে খবর। সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিকেশন নিয়ে আলোচনা হয়েছে, আশা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই আমরা পাবলিশ করতে পারবো। বললাম শুক্রবার বা শনিবার। হ্যাঁ, চেষ্টা চলছে, সেটাই চেষ্টা করছি। আমাদের আলোচনা হয়, বিভিন্ন ইস্যু আলোচনা হয়, ডিসপোজাল কিরম হয়েছে, বাকি আপনার কাছে সাপ্লিমেন্টারি লিস্ট কিরম আসবে নিয়ে আসবে, এসব জিনিস ইন্টারনাল আলোচনা আছে। না, এটা তো মিনিটস ইস্যু করবে অনারেবল হাইকোর্ট, আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি। নিষ্পত্তি যেটা আমি শুনলাম প্রায় 21 লাখ হয়ে গেছে এর মধ্যে। আপনারা জানেন সর্বোচ্চ আদালত এই যে যে জায়গায় অসঙ্গতি রয়েছে সেটা একেবারে বিচার ব্যবস্থার হাতে তুলে দিয়েছিল, আর সেখান থেকেই চলতি সপ্তাহে প্রকাশিত হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা বিরোধীরা বারবার প্রশ্ন তুলছিল যে বিবেচনাধীন ভোটারদের ভবিষ্যৎ কি হবে। বিবেচনাধীন ভোটারদের নিয়ে হাইকোর্টে ফের বৈঠক হতে চলেছে, শুক্রবার কিংবা শনিবারের মধ্যে প্রকাশিত হতে পারে সাপ্লিমেন্টারি লিস্ট। আজকের ছক ভাঙা 6টা এ পর্যন্তই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।